বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব গুণোত্তর ধারার প্রাথমিক বিষয়গুলো নিয়ে। তো তাহলে শুরু করা যাক। গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা আগে আমরা কয়েকটি গুণোত্তর ধারার উদাহরণ দেখি। একটা হচ্ছে 3, 6, 12, 24। এটা একটা গুণোত্তর ধারা। আমি যদি আরেকটা গুণোত্তর ধারা নিই 2, 6, 18, এগুলো হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে আমি আরেকটা যদি নিই তাহলে কি লেখা যায় 5, তারপর এখানে 25, 125। এটা একটা গুণোত্তর ধারা। তাহলে এখানের মধ্যে আমরা ভিতরের কি রহস্য আছে, এই ধারাগুলোর মধ্যে একটা অভ্যন্তরীণ মিল রয়েছে। এটা কি? এটা হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা যদি ভাগ করি সব সময় সমান মানই পাওয়া যাচ্ছে। অর্থাৎ 6 কে যদি 3 দিয়ে ভাগ করি 2, 12 কে যদি 6 দিয়ে ভাগ করি 2, 24 কে 12 দ্বারা ভাগ করলে 2। একইভাবে এখানে আমি যদি 6 কে 2 দিয়ে ভাগ করি 3, 8 কে 6 দিয়ে ভাগ করলে 18 কে 6 দিয়ে ভাগ করলে 3। তারপর এখানে 25 কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে হবে 5, 5। আর 125 কে যদি 25 দিয়ে ভাগ 125 কে 25 দিয়ে ভাগ করলে, অর্থাৎ কি প্রত্যেকটি ধারা, এখানে যে 3টি ধারা উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি ধারার যে কোনো একটি পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে, যে কোনো একটি পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে সবসময় একই মানই পাওয়া যাচ্ছে। এই ধরনের ধারাগুলোই হচ্ছে মূলত গুণোত্তর ধারা। তাহলে এই যে কোনো একটি ধারার মধ্যে, এই যে মনে করি আমরা 2, 4, 8, 16, এই যে একটা ধারা, এটাকে যদি যে কোনো পদকে তার আগের পদ দিয়ে সবসময় ভাগ করলে একটা সেম মান পাওয়া যাচ্ছে। যেমন এখানে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, 16 কে 8 দিয়ে ভাগ করলে 2। এই যে সেম একটা মান পাওয়া যাচ্ছে, এটাকে বলে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত। গুণোত্তর ধারার সাধারণ অনুপাত একে কিউ অথবা আর দ্বারা প্রকাশ করা হয়। আর গুণোত্তর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। আর সমান্তর ধারার মতোই এদের পজিশন নাম্বারকে বা পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। এখানে n = 1, এখানে n = 2, এখানে n = 3, এখানে n = 4। তাহলে আমরা একটি গুণোত্তর ধারার উপাদান সম্পর্কে জেনে গেলাম। অর্থাৎ এখন একটি গুণোত্তর ধারা যদি আমরা রচনা করতে যাই, সমান্তর ধারার মধ্যে যেমন প্রয়োজন হয়েছিল একটি সমান্তর ধারা রচনা করার জন্য প্রথম পদ প্রয়োজন এবং প্রয়োজন ছিল সাধারণ অন্তর। একইভাবে গুণোত্তর ধারার প্রয়োজন প্রথম পদ এবং সাধারণ অনুপাত। ধরা যাক কোনো একটি ধারার প্রথম পদ 1 আর সাধারণ অনুপাত 2। তাহলে ধারাটা কি হবে? 1 এর সাথে 2 গুণন 2, 2 এর সাথে 2 গুণন 4, 4 এর সাথে 2 গুণন 4 এর সাথে 2 গুণন 8। এভাবে এটা হচ্ছে একটি গুণোত্তর ধারা। এখন আমরা একটি গুণোত্তর, আমরা যেমন সমান্তর ধারায় একটি সাধারণ পদ বের করেছিলাম, যেটা দিয়ে আমরা সমান্তর ধারায় যে কোনো একটি পদকে মিন করতে পারি। একইভাবে আমরা গুণোত্তর ধারায়ও একটি সাধারণ পদ বের করব, যেটা দিয়ে আমরা গুণোত্তর ধারায় যে কোনো একটি পদকে নির্দেশ করতে পারি। আচ্ছা, ধরে নিই কোনো একটি গুণোত্তর ধারার প্রথম পদ a আর তার সাধারণ অনুপাত r।
তাহলে সমান এখন আমরা যদি আমাদের কল্পিত গুণোত্তর ধারার প্রথম পদ জানি এবং সাধারণ অনুপাত জানি, তাহলে ধারাটা কি হবে? ধারাটা কি হবে? এ প্লাস এর সাথে আর গুণন, এর সাথে আর গুণন প্লাস আবার এটার সাথে আর গুণন প্লাস এটার সাথে আবার আর গুণন। এই যে এটা হচ্ছে আমাদের কল্পিত ধারা। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এটাকে যদি আমি একটু ভিন্ন প্যাটার্নে সাজাই, কি লিখতে পারি? a into r to the power 0 plus a r to the power 1 plus a r square plus a r cube, a r cube, sorry, a r cube। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করি, এখানে এর পজিশন নাম্বার পদসংখ্যা কত? n equal to 1, এর পজিশন নাম্বার বা পদসংখ্যা n equal to 2, এর পজিশন নাম্বার n equal to 3, এর পজিশন নাম্বার n equal to 4। ওকে, তাহলে আমরা লক্ষ্য করি এই যে আমরা দ্বিতীয় মানে ধারাটিকে দ্বিতীয় প্যাটার্নে সাজাইলাম, এখানে আর এর পাওয়ার দেখা যাচ্ছে সবসময় কি তার পজিশন নাম্বার থেকে এক কম, অর্থাৎ পজিশন নাম্বার যখন 1 তখন তার পাওয়ার হচ্ছে 0, পজিশন নাম্বার যখন 2 তখন তার আর এর পাওয়ার হচ্ছে 1, পজিশন নাম্বার যখন 3 তখন আর এর পাওয়ার হচ্ছে 2, পজিশন নাম্বার যখন 4 তখন আর এর পাওয়ার হচ্ছে 3। তাহলে পজিশন নাম্বার যখন n হবে যে কোনো একটি পদ বা পজিশন নাম্বার যে কোনো একটি পদের পজিশন নাম্বার, তখন তার ওই রাশি ওই পদটা কত হবে? তাহলে a r to the power n এর চেয়ে 1 কম, অর্থাৎ n এর চেয়ে 1 কম। এটা হচ্ছে কোন একটি গুণোত্তর ধারার যে কোনো পদে একটি সাধারণ পদ। এটা দিয়ে আমি গুণোত্তর ধারা যে কোনো পদকেই নির্দেশ করতে পারি। তাহলে আমরা কি পেলাম? গুণোত্তর ধারার যে কোনো একটি গুণোত্তর ধারার একটি সাধারণ পদ হচ্ছে কি? a r to the power n minus 1, a r to the power n minus 1, অর্থাৎ প্রথম পদ ইন্টু সাধারণ অনুপাত টু দি পাওয়ার তার অবস্থান নাম্বার বা পদসংখ্যা থেকে 1 কম। তাহলে একটা দ্বারা মনে করি আমরা একই দ্বারা 3, 6, 12, 24, এই যে দ্বারাটা, এখানে n এর মান কত? 1, এখানে n এর মান 2, এখানে n এর মান 3, এখানে n এর মান 4। এখন এটা দিয়ে আমরা পজিশন নাম্বার জানা থাকলে এই রাশিটা ইউজ করে আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারবো, অর্থাৎ ওই পজিশনে কোনো নির্দিষ্ট পজিশনে কি পদটা অবস্থিত, অর্থাৎ চতুর্থ পজিশনে কি পদ অবস্থিত, তৃতীয় পজিশনে কি পদ অবস্থিত, সেটা আমরা বের করতে পারবো। দেখি, তাহলে মনে করি এই ধারাটি চতুর্থ পজিশনে বা পঞ্চম পজিশনে কি আছে, তাহলে পঞ্চম পজিশনে কি আছে এটা আমরা জানি না এখনো, তার অবস্থান নাম্বার জানি, শুধু পঞ্চম পজিশনে কি আছে সংখ্যা, যেই রাশিটা সংখ্যাটা আছে তার অবস্থান জানি। তাহলে এই পদটা বের করার জন্য আমার কি কি দরকার? প্রথম পদ এখানে আমরা জানি, সাধারণ অনুপাত জানি, কি হবে? যে কোনো পদ ডিভাইড বাই তার আগের পদ, যে কোনো পদ ডিভাইড বাই তার আগের পদ ইকুয়াল টু বা 12 ডিভাইড বাই 6 ইকুয়াল টু 2। ওকে, তাহলে এখানে আমাকে বলে দেওয়া হয়েছে পঞ্চম পদ, তার মানে এর মান আমাকে বলে দিছে 5। তাহলে আমি এর মান জানি, আর এর মান জানি, এন এর মান জানি, তাহলে অবশ্যই আমি এখন পঞ্চম পদে কি হবে সেটা আমি বের করতে পারতেছি। কি হবে?
তাহলে এর বদল আমি বসা দিতে পারি 3, আর এর বদল বসা দিতে পারি কত 2, আর n-1, n এর বদল 5 -1, সরি 1 equal to 3 into 2 to the power 4, 3 into 16, 48। তাহলে এই যে আমি পঞ্চম পদ 48 বের করলাম বা 48 বের করলাম, এটা আমি একটু প্র্যাকটিক্যালে দেখি। তাহলে এখানে কি প্রথম পদ হচ্ছে 3, 3 সাথে সাধারণ অনুপাত যেহেতু 2, তাহলে 3 সাথে 2 গুণ হবে, তার মানে 6, 6 এর সাথে 2 গুণন 12, 12 সাথে 2 গুণন 24, 24 এর সাথে 2 গুণন করলে 48। তাহলে এই যে আমাদের ক্যালকুলেশন থেকে আর ধারা থেকে মানগুলা মিলে গেল, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন কারেক্ট। এছাড়াও যদি এখন আমরা প্রথম সমস্যা কি করলাম, তাদের মানে পদ সংখ্যাটা দিয়ে আছে বা পজিশন নাম্বারটা দিয়ে আছে, তারপর এটা ইউজ করে আমরা কি করছি, তার পদটা কত এটা বের করছি। আমাকে এমনও বলতে পারে যে তার পদটি বলে দিয়ে আছে, তার পজিশন নাম্বার বের করো। আবার আমাকে এরকম বলতে পারে ধারাটির 48 পদটি কত নম্বর পজিশনে অবস্থিত, বা প্রথম থেকে কোন পদে গেলে আমি 48 সংখ্যাটা পাবো। ধরে নিই আমি প্রথম থেকে n পদ পর্যন্ত গেলে আমরা রাশিটা পাবো। তাহলে ধরে নিই 48 এই পদটার পজিশন নাম্বার হচ্ছে n বা পদ সংখ্যা এত। তাহলে যেহেতু আমরা যেই রাশিটা জানি a q to the power n-1, এই যে এটি সাধারণ পদটি গুণোত্তর দ্বারা যে কোনো পদকেই নির্দেশ করে। তাহলে আমি ধরে নিলাম a q to the power n-1 equal to 48। তাহলে ধারার মধ্যে প্রথম পদ কত ছিল 3 into q ছিল 2 to the power n-1 equal to 48, বা 2 to the power n-1 equal to 16। ওকে, তাহলে এখন আমরা বের করব পাওয়ারের মান। তার মানে বৃত্তি দুটাকে আমাদের কি করতে হবে, সেম করতে হবে। যদি একটা কথা এখানে মনে রাখা দরকার, কোন ইকুয়েশনে যদি আমরা পাওয়ারের মান বের করি তাহলে বৃত্তি দুটো সেম করতে হয়, আর যদি বৃত্তির মান বের করি তাহলে পাওয়ার দুটো সেম করতে হয়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 16 ইকুয়াল টু কি লিখতে পারবো, বৃত্তি দুটো সেম করবো, অর্থাৎ 2 to the power 4 লিখতে পারি। তাহলে আমাদের বৃত্তি দুটো সেম হয়ে গেল, সুতরাং আমরা কি লিখতে পারি, পাওয়ার দুইটা সমান লিখতে পারি, অর্থাৎ n-1 equal to 4 লিখতে পারি, বা n equal to 5। তাহলে আমরা বিপরীত ক্রমে দেখলাম, বা পজিশন নাম্বার 5 দেওয়া ছিল, তখন আমরা তার পদটি 48 বের করতে পারছিলাম। আবার পদটি যদি দেওয়া থাকে 48 দেওয়া ছিল, আমরা এর পজিশন নাম্বার বের করছি a q to the power n-1 এই সাধারণ পদটি ইউজ করে। এতটুকুই হচ্ছে এর ব্যবহার। এখন আমরা কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টা আরেকটু ক্লিয়ার করব। প্রথম एग्जांपल হলো, একটি দ্বারা দেয়া আছে 64 plus 32 plus 16 plus 8, এটা একটা ধারা, গুণোত্তর ধারা। তো বলছে ধারাটির অষ্টম পদ কত। তাহলে অষ্টম পদ মানে কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ষষ্ঠম, অষ্টম, অর্থাৎ আমাকে যেই পদটি বের করতে হবে তার পজিশন নাম্বার n দিয়ে আছে, তাহলে কোন একটি পদকে যদি আমরা বের করতে যাই তাহলে কি করতে হবে, a q to the power n-1। তাহলে এখানে আমাকে তিনটা মান জানতে হবে, প্রথম পদ, সাধারণ অনুপাত এবং পজিশন নাম্বার। তাহলে এখানে পজিশন নাম্বার আমাকে যেহেতু বলে দিয়েছে অষ্টম, তার মানে এখানে পজিশন নাম্বার 8,
আর ধারার মধ্যে প্রথম পদ হচ্ছে 64, তাহলে a ইকুয়াল টু 64, এবং সাধারণ অনুপাত q ইকুয়াল টু যে কোনো পদ ডিভাইড বাই তার আগের পদ ইকুয়াল টু যে কোনো পদ ডিভাইড বাই তার আগের পদ ইকুয়াল টু। তাহলে আমরা a এর মান, q এর মান এবং n এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখন মানগুলো বসা দিলে কাজ শেষ। তাহলে কি লেখা যায়, a এর বদলে আমি 64 বসাইলাম ইন্টু q টু দি পাওয়ার মানে হাফ টু দি পাওয়ার এর মানে 8 মাইনাস 1, তাহলে 64 ইন্টু হাফ টু দি পাওয়ার 7 বা 64 ইন্টু 1/128। তাহলে কি পাই, 64 কে 128 কে কাটাকাটি করলে হাফ। তাহলে এটাই হচ্ছে অষ্টম পদ। অর্থাৎ আমরা এখানে অষ্টম পদের পজিশন নাম্বার জানার মাধ্যমে আমরা অষ্টম পদটি কি ছিল তাহলে সেটা আমরা জানতে পারছি। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা। তাহলে এটার সাথে হাফ গুণন হয়ে হলো 32, 32 এর সাথে হাফ গুণন হয়ে 64, 64 এর সাথে হাফ গুণন হয়ে কত হবে 4, ওকে। 4 এর সাথে যদি হাফ গুণন হয়ে হবে 2, 2 এর সাথে হাফ গুণন হয়ে কি হবে 1, 1 এর সাথে হাফ গুণন হয়ে কি হবে হাফ। তাহলে দেখি 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ অষ্টম পদে গিয়ে আমরা কি পাইলাম, হাফ পেলাম। এখন আমরা পরের উদাহরণে আসি। একটি দ্বারা 128 প্লাস 64 প্লাস 32 প্লাস একটি দ্বারা, ধারাটির কোন পদ হাফ, কোন পদ হাফ। আমি আগেই বলেছিলাম যে কোন পদ বা কততম পদ বললে মূলত আমাদেরকে n এর মানে বের করতে বলা হয়, n এর মানে বের করতে বলা হয়। আচ্ছা কোন পদ, তার মানে আমি এখানে মানে n এর মান কত হলে আমি এই ধারার মধ্যে হাফ রাশিটা পাবো। অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 এভাবে করে n পর্যন্ত গেলে আমি হাফটা পাবো। এখন n এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে ধরে নিই, তাহলে আমরা কি গুণিত ধারার ক্ষেত্রে যে কোনো পদ ইকুয়াল টু ধরে নিতে পারি কি a q টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে ইকুয়াল টু ধরে নিই এটা হাফ। কারণ কি এটা তো সাধারণ পদ, এটা যে কোনো গুণিত দ্বারা যে কোনো পদকেই নির্দেশ করতে পারে। তাহলে এখানে আমি যদি n এর মান বের করতে যাই তাহলে আমাকে a এর মান এবং q এর মান জানতে হবে। তাহলে আমি এখানে a এর মান কত 128, ওকে, আর q এর মান কত, যে কোনো পদ ডিভাইড বাই যে কোনো পদ ডিভাইড বাই তার আগের পদ, যে কোনো পদ ডিভাইড বাই তার আগের পদ ইকুয়াল টু হাফ, ওকে। তাহলে আমি q এর মান পেয়ে গেলাম। তাহলে এখানে আমি মানগুলো বসাই, এর মান 128, q এর মান কত হাফ টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু হাফ, বা হাফ টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 1 ডিভাইড বাই 2 ইন্টু 128। এটা কিভাবে দেখুন, দেখি এখানে যেহেতু আমরা পাওয়ারের মান বের করব, তার মানে এখানে বৃত্তিতে সেভ করতে হবে। অর্থাৎ একে আমি মানে এর বৃত্তিটা, এই রাশির বৃত্তিটা হাফ আকারে প্রকাশ করব, অর্থাৎ হাফ টু দি পাওয়ার 8, হাফ টু দি পাওয়ার 8। তাহলে বৃত্তিটা যেহেতু সেম হয়ে গেল, তা আমি কি লিখতে পারি n মাইনাস 1 ইকুয়াল টু 8 বা n ইকুয়াল টু 8 প্লাস 1 ইকুয়াল টু 9। অর্থাৎ নবম পদে গিয়ে আমি হাফ রাশিটা পাবো, নবম পদে গিয়ে আমি এই দ্বারার হাফ রাশিটা পাবো। যেমন 32, 32 সাথে অর্ধেক হলে 16, 16 কে অর্ধেক করলে 8, 8 কে অর্ধেক করলে 4, 4 কে অর্ধেক করলে 2,
2 কে অর্ধেক করলে 1, 1 কে অর্ধেক করলে হাফ। দেখি তাহলে এর পজিশন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ নবম পদে গিয়ে আমি হাফটা পাবো, অর্থাৎ প্রথম থেকে নবম পদ পর্যন্ত গেলে আমি হাফ রাশিটা পাচ্ছি। এখন আমরা পরের উদাহরণে আসি। এখানে বলা হচ্ছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। এখন আমরা পরের উদাহরণে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন বলা হয়েছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/4, ধারাটি তৃতীয় পদ বের করো। তাহলে এখানে আমরা ধারাটির প্রথম পদ কত তা জানি না, সাধারণ অনুপাত কত তাও জানি না। ধরে নিই ধারাটির প্রথম পদ এ, সাধারণ অনুপাত কিউ। তাহলে আমাদের কি বের করতে হবে? তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদটা কি হবে? তাহলে এ কিউ টু দি পাওয়ার n-1 বা এ কিউ টু দি পাওয়ার 3-1 ইকুয়াল টু এ কিউ স্কয়ার। তাহলে আমাকে যদি তৃতীয় পদটি বের করতে হয় তাহলে প্রথম পদের মান জানতে হবে এবং সাধারণ অনুপাতের মান জানতে হবে। তাহলে এখন আমাদেরকে যেই তথ্যগুলো দিয়ে আছে সেগুলা দিয়ে আমরা এ এবং কিউ অর্থাৎ প্রথম পদ এবং সাধারণ অনুপাতের মান বের করব। প্রথম তথ্য মতে গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9, তাহলে আমরা কি লিখতে পারি? এ কিউ টু দি পাওয়ার n-1 ইকুয়াল টু এ কিউ টু দি পাওয়ার 5-1 equal to a q to the power 4 equal to 2√3/9। তাহলে একটা তথ্য পাইলাম এটা। আবার বলা হয়েছে কি দশম পদ 8√2/81, তার মানে a q to the power n-1 equal to a q to the power 10-1 equal to a q to the power 9 equal to 8√2/81। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 আর এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এখন যদি আমরা ইকুয়েশন নাম্বার 2 কে যদি ইকুয়েশন নাম্বার 1 দ্বারা ভাগ করি তাহলে কি পাই? a q to the power 9 divided by a q to the power 4 is equal to 2 equal to কত ছিল? 8√2/81 আর এখানে 2√3/9। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। 8√2/81 ইন্টু 9 ডিভাইড বাই 2√3। ওকে, এখন যদি আমরা কাটাকাটি করি এখানে 9 আর এখানে কাটাকাটি করলে 4 ইকুয়াল টু কি লেখা যায়? 4 ইন্টু √2 9 ইন্টু √3 ইকুয়াল টু 2 ইন্টু √2 3 ইন্টু 3 ইন্টু √3। তাহলে কি লিখতে পারি? √2 স্কয়ার ইন্টু √2 স্কয়ার ইন্টু √2
একইভাবে √3 স্কয়ার ইন্টু √3 ইন্টু √3। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো যোগ হবে, মানে √2 টু দি পাওয়ার 5 ডিভাইড বাই √3 টু দি পাওয়ার 5 বা √2 ডিভাইড বাই √3 টু দি পাওয়ার 5। তাহলে আমরা কি লিখতে পারি? q টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু √2 ডিভাইড বাই √3 টু দি পাওয়ার 5। এখন যদি পাওয়ার দুটো মিলে গেছে তাহলে ভিতরে দুটো সেম লিখতে পারি, অর্থাৎ q ইকুয়াল টু √2 ডিভাইড বাই √3। তাহলে এখন এখন q এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে বা 1 নম্বর সমীকরণ 1 বা 2 এ বসিয়ে আমরা এই যে সমীকরণ 1 বা 2 এ বসিয়ে আমরা এর মান বের করব। তাহলে দেখা যাক এর মান কি হয়। আমরা 1 নম্বর সমীকরণ কি পেয়েছিলাম? a q টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3 ডিভাইড বাই 9 বা a q এর মান কত? √2 ডিভাইড বাই √3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3 ডিভাইড বাই 9 বা a ইন্টু কি লেখা যায়? এখানে লেখা যায় 4 আর এখানে লেখা যায় কত? 9 ইকুয়াল টু 2√3 ডিভাইড বাই 9। 9 যদি চলে যায় আর এদিকে 2 যদি কাটাকাটি করি তাহলে এখানে কত থাকে? 2। তাহলে a ইকুয়াল টু কত হয়? √3 ডিভাইড বাই 2। তাহলে আমি এখন এর মান q এর মানও পেয়ে গেলাম, এর মানও পেয়ে গেলাম। এখন আমরা প্রথমে বলেছিলাম যে এই জায়গায় অর্থাৎ তৃতীয় পদ মানে কি? aq স্কয়ার। এখানে আমি a এবং q এর মান বসিয়ে আমরা তৃতীয় পদটি বের করতে পারবো। তাহলে কি হবে? এর মান কত পাইছিলাম? √3 ডিভাইড বাই 2 ইন্টু এবং q এর মান কত পাইছিলাম? √2 ডিভাইড বাই √3 স্কয়ার। কি লেখা যায়? √3 ডিভাইড বাই 2 ইন্টু 2 ডিভাইড বাই 3। কিন্তু কাটাকাটি করি 2 চলে গেছে আর এদিকে কাটাকাটি করলে এখানে কত থাকে? √3। তাহলে 1 ডিভাইড বাই √3 অর্থাৎ তৃতীয় পদটি 1 ডিভাইডেড বাই √3। তাহলে আমরা পেয়ে গেলাম তৃতীয় পদ সমান 1 ডিভাইডেড বাই √3। তাহলে আমাদেরকে এখানে এই উদাহরণ দিকে লক্ষ্য করি। এখানে আমাদের কি বলছে? 5 প্লাস x প্লাস y প্লাস 135 গুণিত দ্বারা ভুক্ত হলে x এবং y এর মান বের করো। অর্থাৎ এটা যদি একটা গুণোত্তর দ্বারা হয় তাহলে x এবং y এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারি এটা একটা যেহেতু গুণোত্তর দ্বারা, তাহলে x এর মান বের করা মানে এই গুণোত্তর দ্বারার দ্বিতীয় পদ বের করা, আর y এর মান বের করা মানে এই গুণোত্তর দ্বারার তৃতীয় পদ বের করা। তাহলে কোন একটি পদ বের করার জন্য আমরা কি করি? গুণোত্তর দ্বারার সাধারণ পদের সাহায্য নিই। তাহলে কোন একটি গুণোত্তর দ্বারা সাধারণ পদ কি? a q টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা যে কোনো পদ বের করার জন্য বা x এবং y এর মান বের করার জন্য প্রথম পদ এবং সাধারণ অনুপাত জানতে হবে। এখানে x এর জন্য n ইকুয়াল টু হবে 2, কারণ এর পজিশন নাম্বার
2 x এর পজিশন নাম্বার 1 2 এবং y এর জন্য n ইকুয়াল টু হবে 3 কারণ পদ সংখ্যা y এর জন্য পদ সংখ্যা 3 3 অর্থাৎ y এর পজিশন নাম্বার 3 তাহলে আমাদের x এর মান বের করা মানে কি আমাদের কি a q টু দি পাওয়ার 2 minus 1 equal to a q বের করা আর y এর মান বের করা মানে হচ্ছে a q টু দি পাওয়ার 3 minus 1 equal to a q স্কয়ার বের করা তাহলে x এবং y এর মান যদি আমরা বের করতে চাই আমাদেরকে প্রথম পদ a এবং সাধারণ অনুপাত q এর মান জানতে হবে তাহলে আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু কত 5 আর q আমাদেরকে বের করতে হবে ধারাটির দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখা যাচ্ছে কি ধারাটির চতুর্থ পদ 135 তাহলে আমরা যেহেতু আমরা 135 এর জন্য কি লিখতে পারি a q to the power n minus 1 equal to 135 135 এর জন্য এর মান কত 1 2 3 4 অর্থাৎ 135 এর পজিশন নাম্বার হচ্ছে 4 অর্থাৎ a q to the power 4 minus 1 equal to 135 আর এখানে এর মান তো আমরা দেখতেই পাচ্ছি 5 into q to the power q cube equal to 135 বা q cube equal to 135 divided by 5 equal to 27 তাহলে q cube equal to 127 তাহলে আমরা যেহেতু এখানে বৃত্তির মান বের করব তাহলে এখানে পাওয়ার দুইটাকে সেম করতে হবে অর্থাৎ একে 3 মানে ত্রিঘাতে প্রকাশ করতে হবে তিন ঘাত বিশিষ্ট রাশিতে প্রকাশ করতে হবে অর্থাৎ q কিউব ইকুয়াল টু কি লেখা যায় 3 টু দি পাওয়ার 3 তাহলে এখন পাওয়ার দুটো সেম হয়ে গেল তার মানে বৃত্ত দুটাকে আমরা সেম লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি q is equal to 3 তার মানে আমি ধারাটির প্রথম পদ পেয়ে গেলাম এবং সাধারণ অনুপাত পেয়ে গেলাম কত 3 তাহলে আমার এখন x এর ভ্যালু এবং y এর ভ্যালু আমি ইজিলি বের করতে পারতেছি অর্থাৎ x equal to aq সরি x equal to aq equal to 5 into 3 equal to 15 এবং y equal to aq square equal to 5 into 3 square equal to 45 তাহলে আমরা নির্ণয় করলাম x এর ভ্যালু এবং y এর ভ্যালু এখন আমরা গুণোত্তর ধারার সমষ্টি নিয়ে কথা বলবো অর্থাৎ কোন একটি গুণোত্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি কিভাবে বের করতে হয় সেটা আমরা জানব ধরে নিই কোন একটি গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত r এবং ধারাটিতে n সংখ্যক পদ আছে এখন আমরা গুণোত্তর ধারার সমষ্টি নিয়ে কথা বলবো অর্থাৎ গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি কিভাবে বের করতে হয় সেটা জানবো ধরে নিই কোন একটি কল্পিত গুণোত্তর ধারার প্রথম পদ a সাধারণ অনুপাত q এবং মনে করি ধারাটাতে n সংখ্যক পদ আছে তাহলে এবং ধরে নিই n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে Sn তাহলে আমরা কি লিখতে পারি Sn ইকুয়াল টু প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ ডট ডট আর মাইনাস nতম পদ
n মাইনাস 1 তম পদ n মাইনাস 1 তম পদ যোগ সরি n মাইনাস 1 তম পদ আর এটা হচ্ছে n তম পদ। তাহলে আমরা যেহেতু জানি যে সবসময় কিউ এর ঘাত তার পজিশন নাম্বার থেকে 1 কম হয়, অর্থাৎ এখানে দ্বিতীয় পদ থেকে শুরু করি, এটার এই পদের পজিশন নাম্বার হচ্ছে 2, এই জন্য কিউ এর পাওয়ার 1। এই পদের পজিশন নাম্বার পদ সংখ্যা হচ্ছে 3, এই জন্য কিউ এর পাওয়ার হচ্ছে 2। একইভাবে এই n তম পদের পজিশন নাম্বার হচ্ছে n, এই জন্য কিউ এর পাওয়ার n এর চেয়ে 1 কম, অর্থাৎ n মাইনাস 1। এবার ধারাটির উভয় পক্ষে আর গুণন করে আর দ্বারা গুণ করে ধারাটিকে আবার পুনরায় লিখি। তাহলে r ইন্টু এস এন ইকুয়াল টু প্রত্যেকটা রাশির সাথে আর গুণ হবে, প্রত্যেকটা পদের সাথে আর গুণ হবে, অর্থাৎ এ আর প্লাস সরি এখন ধারাটির উভয় পক্ষে পুনরায় কিউ দ্বারা গুণ করে আবার লিখি। তাহলে কিউ ইন্টু এস এন ইকুয়াল টু প্রত্যেকটা রাশির সাথে কিউ গুণন হবে, অর্থাৎ এ কিউ প্লাস এটা এখান থেকে লেখা উচিত এস এন ইকুয়াল টু এ কিউ প্লাস এ কিউ স্কোয়ার প্লাস ডট এখানে কি লেখা যায় এ কিউ টু দি পাওয়ার n minus 1 plus a to the power a q to the power n a q to the power n। তাহলে এখানে এই পদটা দ্বিতীয় ক্ষেত্রে এই পদে রূপান্তরিত হলো, এই পদটা এই পদে রূপান্তরিত হলো, একই হবে n তম পদটা এই পদে রূপান্তরিত হলো। তাহলে এখন আমরা যদি এটাকে আমি ইকুয়েশন নাম্বার এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলে আর এটাকে যদি 2 দিই, এটাকে যদি আমরা 2 দিই, তাহলে কি লিখতে পারি, এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে, একই হবে এটা চলে যাচ্ছে। এখানে সব পদগুলো ক্যান্সেল হওয়ার পর এখানে থাকতেছে কি একটা প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ যদি আমি বাদ দিই, তাহলে কি পাচ্ছি এস এন মাইনাস কিউ ইন্টু এস এন ইকুয়াল টু কি এ মাইনাস এ কিউ টু দি পাওয়ার এন। ওকে, তার মানে এস এন যদি এখান থেকে কমন নিই 1 মাইনাস কিউ ইকুয়াল টু এ কমন নিলে 1 মাইনাস কিউ টু দি পাওয়ার n বা এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কিউ টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস এ কিউ। এটা হচ্ছে সমষ্টির গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টির সূত্র যখন কিউ ইজ স্মলার দেন 1, অর্থাৎ কিউ 1 এর চেয়ে ছোট হবে। যখন কিউ 1 এর চেয়ে বড় হবে তখন তার জন্য আমরা আরেকটা আলাদা রাশি পাবো, আরেকটা সমষ্টির সূত্র বের করব। এটা কিরকম, দ্বিতীয় সমীকরণ থেকে যদি আমরা প্রথম সমীকরণ বাদ দিই, তাহলে কি পাবো, এখন যদি আমরা দ্বিতীয় সমীকরণ থেকে প্রথম সমীকরণ বাদ দিই তাহলে কি পাই,
কিউ ইন্টু এস এন মাইনাস এস এন ইকুয়াল টু কিউ এ টু দি পাওয়ার এ ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস এ ইকুয়াল টু এ ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1 এস এন যদি কমন নিই এস এন ইকুয়াল টু 1 মাইনাস কিউ মাইনাস 1 ইকুয়াল টু এ ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1 বা এস এন ইকুয়াল টু এ ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই কিউ মাইনাস 1 এটা প্রযোজ্য যখন কিউ ইজ গ্রেটার দেন 1 তাহলে আমরা সমষ্টির দুইটা সূত্র পেলাম এস এন ইকুয়াল টু এ ইন্টু কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইড বাই কিউ মাইনাস 1 যখন কিউ ইজ গ্রেটার দেন 1 অথবা এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কিউ টু দি পাওয়ার এন ডিভাইড বাই 1 মাইনাস কিউ যখন কিউ ইজ স্মলার দেন 1 তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোন একটি গুণোত্তর দ্বারা n সংখ্যক পদের সমষ্টি যদি আমরা বের করতে যাই কি কি লাগবে প্রথম পদ জানা থাকতে হবে সাধারণ অনুপাত জানা থাকতে হবে এবং শেষ পদের অর্থাৎ n পদের পজিশন নাম্বার জানা থাকতে হবে n তম পদের যে পজিশন মানে পজিশন নাম্বার বা পদ সংখ্যাটা জানা থাকতে হবে তাহলে আমরা সহজেই এই সূত্রে মানগুলো বসিয়ে সহজেই ভ্যালুগুলো বের করতে পারবো এবার আমরা বিভিন্ন উদাহরণ দিয়ে বিষয়গুলো ক্লিয়ার হব এখন আমরা উদাহরণটির দিকে লক্ষ্য করি এখানে দেখ কি বলা আছে 2 minus 4 plus 8 minus 6 minus 16 plus ডট ডট ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত তাইলে যেহেতু আমাদেরকে সমষ্টির কথা বলছে তাহলে আমরা s n equal to a into q to the power n minus 1 divided by q minus 1 অথবা s n equal to a into 1 minus q to the power n divided by 1 minus q এই সূত্র দুটো থেকে একটা ব্যবহার করব এবং কোনটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করবে কার উপর q এর মানের উপর q যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে এটা ইউজ করব আর যদি q 1 এর চেয়ে বড় হয় তাহলে এটা ইউজ করব তাহলে q 1 থেকে ছোট নাকি বড় এটা একটা বিশাল ফ্যাক্টর তাহলে q এর মান যদি আমরা জানতে পারি আর প্রথম পদ জানা থাকে তাহলে আমরা 7 n এর মান তো 7 তো বলাই দিয়ে আছে এখানে বলাই আছে তাহলে আমরা সহজেই প্রথম 7টি পদের সমষ্টি বের করতে পারবো তাহলে এখানে প্রথম পদ a = কত 2 সাধারণ অনুপাত q = কত যে কোনো পদ ডিভাইডেড বাই তার আগের পদ যে কোনো পদ ডিভাইড বাই তার আগের পদ কত -2 -2 তাহলে এখানে যে -2 এটা অবশ্যই 1 এর চেয়ে ছোট তাহলে আমরা অবশ্যই বুঝতেই পারলাম আমরা রাশি ইউজ করব এটা সমীকরণ ইউজ করব এটা তাহলে এখন প্রথম 7টি যে পদের যেহেতু কথা বলছে তাহলে এখানে n = কত 7 এখন তাহলে আমরা ভ্যালুগুলো শুধু সূত্রের মধ্যে বসাই দিই s7 = a into a = কত a = 2 1 minus q মানে হচ্ছে তার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে -2 to the power 7 1 minus -2 ওকে equal to কি লিখা আছে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে মনে রাখতে হবে এখানে একটা কথা আছে ইম্পর্টেন্ট এটা হচ্ছে যদি কোনো ঋণাত্মক রাশি বিশিষ্ট ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট কোনো একটি রাশির পাওয়ার বিয়োগ হয় তাহলে মাইনাস হয়
বেজোড় হয়, সরি, কোনো একটি ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট রাশির পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাসটা থেকে যায়, আর যদি জোড় হয় মাইনাসটা থাকে না। যেমন -1 স্কয়ার, -1 স্কয়ার ইকুয়াল টু কি হয়, -1 ইন্টু -1 ইকুয়াল টু কত, 1। অর্থাৎ জোড় হলে মাইনাসটা নেই, যদি বেজোড় হয় -1 -1 কিউব ইকুয়াল টু -1 ইন্টু -1 ইন্টু -1, -1 তাহলে 1 এর সাথে -1 গুণ করলে -1। অর্থাৎ ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট কোনো রাশির কোনো পদের পাওয়ার যদি বেজোড় হয় তাহলে অবশ্যই মাইনাস চিহ্নটা থেকে যাবে। তাহলে a -1 -128 -128, তাহলে কি লেখা যায়, 2 ইন্টু 1 -1 is a plus 128 divided by 3, sorry, 128 divided by 4। তাহলে কি নিচে কি লেখা যায়, 1 প্লাস -1 is a plus 2 ইন্টু, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, যদি কোনো ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট রাশির পাওয়ার যদি বেজোড় হয় তাহলে মাইনাসটা থেকে যায়। যেমন -1 টু দি পাওয়ার -1 এর পাওয়ার জোড় হলে -1 ইন্টু -1 ইকুয়াল টু 1। আবার আরেকটা দিই, -1 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1। তো -1 এর -1 গুণ করলে 1, 1 এর সাথে -1 গুণ করলে -1, -1 এর সাথে -1 গুণ করলে, সরি, -1 এর সাথে -1 গুণ করলে আবার 1, কিন্তু -1 টু দি পাওয়ার -1 কিউব দিলে -1 ইন্টু -1 ইন্টু -1, -1 প্লাস 1 প্লাস 1 এর সাথে -1 গুণ করলে -1। অর্থাৎ ঋণাত্মক চিহ্ন বিশিষ্ট কোনো রাশির পাওয়ার যদি বেজোড় হয় মাইনাসটা থেকে যায়। অর্থাৎ আমি এখানে লিখতে পারি কি, 2 ইন্টু 1 মাইনাস -128, অর্থাৎ এখানে এই মাইনাস চিহ্নটা রয়ে গেল। তাহলে কি লেখা যায়, 2 ইন্টু 1 প্লাস 128 divided by 3, বা 2 ইন্টু 129 divided by 3, যদি আমি কাটাকাটি করি এখানে 43, 2 ইন্টু 43 equal to 86। এটাই 7 পদের প্রথম ধারার 7টি পদের সমষ্টি। আশা করি বুঝে গেল। এখন আমরা নেক্সট উদাহরণ যাব। আমরা পরের উদাহরণে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 -1 প্লাস 1 -1 প্লাস ধারাটির twice n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু সমষ্টির কথা বলছে তাহলে আমরা নিশ্চয়ই জানি সমষ্টির কথা বলছে, তাহলে আমরা জানি কোন সূত্রগুলো ইউজ করব। তাহলে সমষ্টি বের করার জন্য আমাদের কি কি জিনিস লাগে, প্রথম পদ লাগে, সাধারণ অনুপাত লাগে এবং পদ সংখ্যা n লাগে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পদ ইকুয়াল টু 1, সাধারণ অনুপাত যে কোনো পদ ডিভাইড বাই তার আগের পদ, যে কোনো পদ ডিভাইড বাই তার আগের পদ থেকে -1। আর এখানে n সংখ্যক পদের কথা বলে তাকে n এর মান বলেই দিছে twice n প্লাস 1, twice n প্লাস 1। তাহলে আমরা s twice n প্লাস 1 ইকুয়াল টু কি লিখতে পারি। ও এখানে একটা কথা,
যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ এর মান অবশ্যই 1 এর চেয়ে ছোট, সুতরাং আমরা সমীকরণ ইউজ করব কোনটা, a ইন্টু 1 মাইনাস কিউ টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস কিউ ইকুয়াল টু কি, এখন আমরা ভ্যালুগুলো বসাই, ইকুয়াল টু 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, কিউ ইকুয়াল টু মাইনাস 1 টু দি পাওয়ার টুয়াইস n প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে। তাহলে এবার ক্যালকুলেশন করি, নিচে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 1 প্লাস 1, আর 1 লেখার দরকার নাই, 1 মাইনাস, এটা হচ্ছে আসলে এখানে আমরা যে দেখতে পাচ্ছি টুয়াইস n প্লাস 1, মূলত এটা বেজোড় রাশি নির্দেশক একটি সাধারণ রাশি, অর্থাৎ n এর মান যাই হোক না কেন, n এর মান যাই হোক না কেন টুয়াইস n প্লাস 1 এর মান সবসময় বেজোড় হবে। মনে করি n এর মান 0, তাহলে কি আসে, এটার মান 0 হলে 2 ইন্টু 0 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 1, n এর মান যদি আমি 1 বসাই তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 4 প্লাস 1 ইকুয়াল টু 5, n এর মান যদি আমি 3 বসাই তাহলে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, 6 সাথে 1 যোগ করলে 7, অর্থাৎ এটা হচ্ছে একটা বেজোড় রাশি নির্দেশক। এখানে যদি আমি n ইকুয়াল টু 1 বসাই তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু 2 প্লাস 1 ইকুয়াল টু 3, তাহলে এটা একটি বেজোড় নির্দেশক সাধারণ রাশি। এটাকে যদি এইভাবেও দেও তাও কোনো ফ্যাক্ট না যে -1, এটাও কিন্তু একটা বেজোড় নির্দেশক রাশি, কারণ জোড় সংখ্যার উভয় পাশে একটি করে বেজোড় রাশি থাকে। জোড় সংখ্যার উভয় পাশে 1, যেমন ধরে 1 2 3 4, এই যে এখানে 5, এই জোড় রাশির উভয় পাশে এখানে এটাও বেজোড়, এটাও বেজোড়, এই জোড় রাশির এই পাশে এটাও বেজোড়, এটাও বেজোড়। যে কোনো রাশির সংখ্যার সাথে 2 যদি গুণ করা হয় এটি জোড় সংখ্যায় পরিণত হয়, এরপর এর সাথে 1 যোগ করা হোক তাও বেজোড় হয়ে যাবে, 1 বিয়োগ করা হোক তাও বেজোড় হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম টুয়াইস n প্লাস 1 একটি বেজোড় সংখ্যা। তাহলে আমাকে আবার আগের কথাটা বলতে হয় যে মাইনাস চিহ্নটা থেকে যাবে, 1 এর পরে যাওয়া হোক মানের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ 1 1 থেকে যাবে এবং মাইনাস চিহ্ন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ -1। তাহলে কি লেখা যায়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 1 প্লাস 1 ইকুয়াল টু 2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে ধারার টুয়াইস n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি। If you like this video and want to get more awesome video tutorial, please visit and subscribe our YouTube channel. Also be sure to like our Facebook page on facebook.com/timesvideotutorial. Oh, you can request us for video tutorial. Any positive feedback and suggestion are greatly appreciated. Don't hesitate to contact us to the number given below. Thank you.